হ্যালো এভরিওয়ান, আজকে ফেজ রুলের যে টপিকটা নতুন শুরু করব সেটা হলো বাই কম্পোনেন্ট সিস্টেম। আমরা সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম করেছি, জল, সালফার, কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, এই সিস্টেমগুলো সম্পর্কে আমরা তাদের ফেজ ডায়াগ্রাম আলোচনা করেছি এবং তাদের ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেশন করেছি। তো আজকে যে সিস্টেমগুলো আজ থেকে শুরু হবে সেগুলো হচ্ছে বাই কম্পোনেন্ট সিস্টেম। তো প্রথমত দেখে নিই এই বাই কম্পোনেন্ট সিস্টেমে কত রকমের ইকুইলিব্রিয়াম আছে। তো মূলত বাই কম্পোনেন্ট সিস্টেমে দু রকমের ইকুইলিব্রিয়াম আছে, মূলত এর বাইরেও আছে, সেটা হলো লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম এবং সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম। তো তোমাদের সিলেবাস অনুযায়ী এখান থেকে কিছু সিলেক্টেড পার্ট তোমাদের পড়ানো হবে। তো লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামে মোট 3টে পার্ট আছে আর সলিড লিকুইড ইকুইলিব্রিয়ামে মোট 6টা পার্ট আছে। তো সেটা আমাদের পরবর্তী আলোচ্য বিষয়, সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম। কিন্তু এই মুহূর্তে যে ইকুইলিব্রিয়ামটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পার্শিয়ালি মিক্সেবল লিকুইডস। দেখো এখানে লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামে মোট 3 রকমের ইকুইলিব্রিয়াম আছে। পার্শিয়ালি মিক্সেবল লিকুইডস ছাড়াও মিক্সেবল লিকুইডস আছে, ইনমিক্সেবল লিকুইডস আছে। অর্থাৎ দু রকম তরল পদার্থকে যদি মিশ্রিত করা হয়, if two liquids are mixed with each other, then 3 types of things can happen. Number one, they can form a conjugate solution. Conjugate solution means they are partially miscible with each other. Sometimes they form a homogeneous solution, sometimes they form a heterogeneous solution. Number two, miscible liquids. Miscible liquids means they will mix up with each other to form a completely homogeneous mixture. And finally, number three, when they will not mix with each other, such as oil and water, যেমন তেলের সাথে জল মিক্স খায় না, সেরকম সেই ধরনের সিস্টেমগুলো। তো 3 রকমের সিস্টেমই তোমাদের আলোচনার তোমাদের পড়ার বিষয়বস্তুর মধ্যে রয়েছে। তো আজ যেটা আমরা করব সেটা হলো পার্শিয়ালি মিক্সেবল লিকুইড। তার মধ্যে প্রথম যেটা, সেটা যে ফেনল ওয়াটার সিস্টেম, সেইটা আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয়। তো ফেনল ওয়াটার সিস্টেমে আমরা দুটো কার্ভ দেখাবো প্রথমেই। সেই কার্ভটা হলো, প্রথম কার্ভটা হচ্ছে যদি জলের মধ্যে আমরা ফেনলকে ক্রমশ ডিজলভ করাতে থাকি। তো এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, এই কার্ভটা হচ্ছে সলিবিলিটি কার্ভ অফ ফেনল ইন ওয়াটার। যদি চাপ ধ্রুবক রাখা হয়, if the pressure is kept constant and the concentration of phenol in water is plotted in the x-axis and in the y-axis temperature is plotted, then this type of curve is obtained. ওকে, এই ধরনের কার্ভ পাওয়া যাবে এবং এই ধরনের কার্ভকে বলা হচ্ছে যে সলিবিলিটি কার্ভ অফ ফেনল ইন ওয়াটার। তো যত ডান দিকে, বাঁ দিক থেকে ডান দিকে আমরা যাচ্ছি, তত জলে ফেনলের কনসেন্ট্রেশন বাড়ছে। ধরা যাক 1% ফেনল। 1% ফেনল মানে হচ্ছে 1 গ্রাম ফেনল আর 99 গ্রাম জল। 2% ফেনল, 2 গ্রাম ফেনল, 98 গ্রাম জল। 50% ফেনল, 50 গ্রাম ফেনল, 50 গ্রাম জল। এরকমভাবে আমরা ক্রমশ বাঁ দিক থেকে ডান দিকে এগোচ্ছি। এবার এই যে লাইনটা, এই লাইনটার মানেটা হচ্ছে এই যে এই লাইনের ওপরে আনস্যাচুরেটেড সলিউশন ফর্মেশন হবে। অর্থাৎ একটা হোমোজিনিয়াস এবং অসম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, যেখানে কিনা এক্সেস ফেনল অ্যাড করলে সেই ফেনলটা সে কনজিউম করবে বা তার ডিজলিউশন হবে। অর্থাৎ এই লাইনের ওপরে একটা পার্টিকুলার টেম্পারেচার, এই যে জোনটা রয়েছে, এই জোনে অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন এটা তৈরি হবে। কিন্তু এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট। যখনই তুমি ধরো এই একটা জায়গা থেকে নিচে নামছো আস্তে আস্তে একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে, ধরা যাক এটা হচ্ছে 10% ফেনল ইন ওয়াটার, অর্থাৎ 10 গ্রাম ফেনল আছে, 90 গ্রাম জল আছে। তো তুমি ধরো এরকম একটা টেম্পারেচারে আছো, ধরা যাক এটা 50 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো তুমি যখনই আস্তে আস্তে নিচে নামছো 50 থেকে 40, 40 থেকে 30, 30 থেকে 20 ডিগ্রি, এরকম একটা জায়গায় এলে, সাপোজ আরবিট্রারিলি আমি বলছি এটা একটা 20 ডিগ্রি সেলসিয়াস, তখন দেখা গেল যে ফেনল এর যে আনস্যাচুরেটেড সলিউশনটা ছিল ইন ওয়াটার, সেটা স্যাচুরেটেড হয়ে গেল। অর্থাৎ এই প্রত্যেকটা জায়গাতে তুমি যদি এক্সেস ফেনল অ্যাড করতে, তাহলে সেই এক্সেস ফেনলটাও ডিজলভ করে যেত। কিন্তু এই পয়েন্টে আসার পরে এক্সেস ফেনল আর ডিজলিউশন হবে না। সো দ্য সলিউশন বিকামস স্যাচুরেটেড। নাও এর পরে কি ঘটনা ঘটছে, একে যদি ক্রমশ আরও ঠান্ডা করতে থাকো, তাহলে দেখবে ক্লিয়ারলি দুটো লেয়ার বেরিয়ে আসছে। দুটো লেয়ার মানে জলের মধ্যে ফেনলের একটা সলিউশন থাকছে, সেখানে এই যে এই পার্সেন্টেজটা, অর্থাৎ এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে তোমার গিয়ে 20, কত বললাম, এক্সাম্পল অ্যাজ ফর এক্সাম্পল 10%, বলে 10% একটা থেকেই যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে তুমি যত এটাকে ঠান্ডা করবে তত কি হবে, একটা এক্সেস সলিউশন পাবো, যেখানে ফেনল
প্রেসিপিটেটেড আউট হয়ে যাবে, অর্থাৎ এক্সেস ফিনলটা প্রেসিপিটেট আউট হয়ে যাবে, অর্থাৎ 10 গ্রাম ফেনলের মধ্যে 10 গ্রাম ফেনল আর ডিজলভ থাকবে না, হয়তো দেখা গেল 9 গ্রাম ফেনল ডিজলভড আছে। ওকে, এবার 9 গ্রাম ফেনল ডিজলভড আছে কত গ্রাম জলের মধ্যে? 9 গ্রাম মানে 91 গ্রাম জলের ব্যাপার। আমি কিন্তু এই ডেটাগুলো আরবিট্রারিলি বলছি। ধরা যাক এটা হচ্ছে 10 গ্রাম 20 ডিগ্রি সেলসিয়াসে 10 গ্রাম ফেনলের একটা ল্যান্ডমার্ক। তো এই জায়গাটা ক্রস করার পরে যখন এরকম একটা জায়গায় 15 ডিগ্রিতে চলে এলাম, তখন 1 গ্রাম ফেনল প্রেসিপিটেট আউট হয়ে যাবে। খুব সিম্পল ব্যাপার। স্যাচুরেটেড সলিউশন তার যে করসপন্ডিং টেম্পারেচার তার থেকে নিচু কোনো টেম্পারেচারে যখন সে যাচ্ছে, তখন এক্সেস সলিউট কি হয়? প্রেসিপিটেট আউট হয়ে যায়। ঠিক সেরকমভাবে ফেনলটা প্রেসিপিটেটেড আউট হয়ে যাচ্ছে। তো কি হলো? 9 গ্রাম ফেনল ডিজলভড হয়ে থাকলো আর 1 গ্রাম ফেনল বেরিয়ে গেল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই 1 গ্রাম ফেনল কিন্তু বিশুদ্ধ অবস্থায় থাকবে না। সেই ফেনলের মধ্যে কিছু জল আবার ডিজলভ করে যাবে। আমি আরবিট্রারিলি ধরে নিচ্ছি 1 গ্রাম জল সেই ফেনলের মধ্যে ডিজলভ করে গেল। ওকে, তাহলে 1 গ্রাম ফেনলের মধ্যে 1 গ্রাম জল ডিজলভ করলে এটা একটা সলিউশন তৈরি হলো। অন্যদিকে 90 গ্রাম জলের মধ্যে 9 গ্রাম ফেনল ডিজলভ করলো, এটা আরেকটা সলিউশন তৈরি হলো। সরি, 90 গ্রামের মধ্যে আমি 9 বলেছিলাম, তো তোমার গিয়ে সরি 10 থেকে 9 হলো এদিকে 89, সরি ওটা 90 না 89। তো 89 গ্রাম জলের মধ্যে 9 গ্রাম ফেনল আছে। সো একটা সলিউশন পেলাম যার মোট ওজন 89 প্লাস 9 অর্থাৎ 98 গ্রাম। আরেকটা সলিউশন পেলাম যেখানে 1 গ্রাম ফেনল আর 1 গ্রাম জল মিশ্রিত অবস্থায় রয়েছে, সেটা 2 গ্রামের একটা সলিউশন পেলাম আমরা। অর্থাৎ মোট দুটো আলাদা আলাদা সলিউশন পেলাম। একটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন অফ ফেনল, আরেকটা হলো ফেনলিক সলিউশন অফ ওয়াটার, অর্থাৎ ফেনলের মধ্যে জল ডিজলভ করে রয়েছে। অর্থাৎ এই যে কার্ভটা, এই কার্ভের তলায় যে কোনো জায়গাতেই আমরা থাকি না কেন, সেখানে দুটো সলিউশন আলাদা আলাদাভাবে লেয়ার ফর্মেশন করে পরস্পরের সাথে পৃথক অবস্থায় থাকবে। একটা হবে অ্যাকোয়াস সলিউশন অফ ফেনল, আরেকটা হবে ফেনলিক সলিউশন অফ ওয়াটার। এই সলিউশন যুগলকেই বলা হয় কনজুগেট সলিউশন। তো পার্শিয়ালি মিক্সেবল সলিউশনের ক্ষেত্রে এটাই হয় যে একটা পার্টিকুলার টেম্পারেচারের ওপরে হোক বা নিচে হোক, সো বিয়ন্ড দ্যাট টেম্পারেচার রেঞ্জ সে হোমোজিনিয়াস সলিউশন ফর্ম করে, অ্যান্ড সেই টেম্পারেচারে না থাকলে সে হেটেরোজিনিয়াস কনজুগেট মিক্সচার তৈরি করে। তো একই রকমভাবে আমরা একটা ফেনলিক সলিউশন তৈরি করার চেষ্টা করছি, তাতে 1 গ্রাম 1 গ্রাম করে জল অ্যাড করছি। তো সেই সলিবিলিটি কার্ভটা কেমন হবে? না, এই সলিবিলিটি কার্ভটা হবে কি না, সলিবিলিটি কার্ভ অফ ওয়াটার ইন ফেনল। ওকে, বাঁ দিক থেকে ডান দিকে যত যাব তত ফেনলের কনসেন্ট্রেশন, মানে ফেনলের মধ্যে জলের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে 100 গ্রাম ফেনল 0 গ্রাম জল আছে, এখানটায় 1 গ্রাম জল 99 গ্রাম ফেনল আছে, এখানে ধরা যায় 10 গ্রাম জল 90 গ্রাম ফেনল আছে। এরকমভাবে ক্রমশ আমরা এগোতে থাকবো। তো কত দূর অবধি এগোবো? এই কার্ভটাতে আমরা দেখলাম যে এই কার্ভটা যখন এক্স অ্যাক্সিসে প্যারালাল হয়ে যাচ্ছে তখন আমরা স্টপ করে দিচ্ছি। এই কার্ভটাকেও যখন এক্স অ্যাক্সিসে প্যারালাল হয়ে গেল তখন আমরা স্টপ করে দিলাম। ওকে, এবং প্রেশারটা কিন্তু উভয় ক্ষেত্রে সেম হবে এবং কনস্ট্যান্ট হবে। ওকে, এইবার দেখা যাক এখান থেকে আমরা ফেজ ডায়াগ্রাম অফ ফেনল কী করে তৈরি করব। যেটা নিয়ম সেটা হচ্ছে যে এই যে সলিবিলিটি কার্ভ অফ ওয়াটার ইন ফেনল আছে, এই সলিবিলিটি কার্ভ অফ ওয়াটার ইন ফেনলটাকে আমরা হরাইজন্টালি ফ্লিপ করব। ফ্লিপ করে এই ছবির সাথে সুপার ইম্পোজ করে দেবো। কী করে করব সেটা আমরা দেখাবো, অবশ্যই দেখাবো। তার আগে আমরা ডেসক্রিপশনগুলো একবার দেখে নিই। যেটা আমি বললাম সেই জিনিসটা এখানে লিখিত আকারে রয়েছে, তো সেটা আমি একবার রিড আউট করছি। সো দ্য অ্যাবাভ টু গ্রাফস আর সলিবিলিটি কার্ভ অফ ফেনল ইন ওয়াটার, এটা হচ্ছে এ, আর কার্ভ বি যেটা সেটা হচ্ছে সলিবিলিটি কার্ভ অফ ওয়াটার ইন ফেনল। নিশ্চয়ই এত দূর দিয়ে কোনো সমস্যা নেই। প্রেসার রিমেন্স কনস্ট্যান্ট ইন বোথ দ্য কেসেস, চাপ ধ্রুবক থাকছে। The y-axis represents the temperature while x-axis represents the concentration of the solute, অর্থাৎ y-axis আমরা উষ্ণতা রাখছি, x-axis যে কোনো একজনের কনসেন্ট্রেশন রাখছি, হয় সেটা জলের কনসেন্ট্রেশন হতে পারে অথবা ফেনলের হতে পারে। উভয় ক্ষেত্রেই পার্সেন্ট ইন মাস এইভাবে রাখছি। In both the cases, a homogeneous unsaturated solution is formed above the solubility curves. এই যে সলিবিলিটি কার্ভগুলো রয়েছে তার ওপরে অবশ্যই অসম্পৃক্ত এবং সমসত্ব একটি দ্রবণ থাকছে। On cooling down the solution, its saturation level increases, and on reaching the curve, the solution attains saturation. অর্থাৎ সলিউশনটাকে, দ্রবণটাকে ক্রমশ যদি আমরা ঠান্ডা করতে থাকি, তাহলে যখনই সেই সলিবিলিটি কার্ভের দিকে আমরা এগোতে থাকবো উপর থেকে নিচে, তত তার স্যাচুরেশন লেভেলটা বৃদ্ধি পাবে এবং ওই
কার্ভটাতে যখনই টাচ করে যাবে তখন কি হবে না সলিউশনটা স্যাচুরেটেড হয়ে যাবে, অর্থাৎ আর এক্সেস সলিউট ধারণ করার ক্ষমতা তার থাকবে না। সেটা জলের ক্ষেত্রেও প্রযোজ্য, ফেনলের ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য। বিলো দ্য কার্ভ আ কনজুগেট মিক্সচার ইজ ফর্মড। এই যে কার্ভ তার তলায় এই কনজুগেট মিক্সচারটা তৈরি হবে, অর্থাৎ দুটো আলাদা আলাদা সলিউশন একটা ক্লিয়ার ফেজ বাউন্ডারির দ্বারা পৃথক হয়ে থাকবে। A conjugate mixture contains two solutions of same components. এখানে কম্পোনেন্টটা সেম, ফেনল এবং ওয়াটার, কিন্তু উইথ ডিফারেন্ট কনসেন্ট্রেশন আলাদা। আমি অ্যাজ ফর এক্সাম্পল আরবিট্রারি যে তোমাদের বললাম যে তোমার গিয়ে 89 গ্রাম জলের মধ্যে 9 গ্রাম ফেনল আছে, অর্থাৎ একটা 98 গ্রামের দ্রবণ আছে, আরেকটাতে 2 গ্রাম দ্রবণ আছে যাতে 1 গ্রাম জল আছে 1 গ্রাম ফেনল আছে। বুঝতে পারলে? তাহলে কি হলো না, দুটো আলাদা দ্রবণ হলো কিন্তু কম্পোনেন্টটা এক হলো। ওকে, দুটোতে কনসেন্ট্রেশন আলাদা হলো, একটাতে 50% ফেনল আছে আরেকটাতে 9% ফেনল আছে, এরকম আরবিট্রারি সংখ্যা এগুলো। এবারে কি হলো, দুটো সলিউশন পরস্পরের সাথে কিন্তু মিশ্রিত হলো না। ওয়ান পার্ট কন্টেন্স অ্যাকুয়াস সলিউশন অফ ফেনল, তাহলে একটা পার্টে কি থাকলো, ফেনল ডিজলভ হয়ে থাকলো জলের মধ্যে, অর্থাৎ কি তৈরি হলো না, অ্যাকুয়াস সলিউশন অফ ফেনল। অ্যান্ড দ্য আদার পার্ট কন্টেন্স ফেনলিক সলিউশন অফ ওয়াটার, অর্থাৎ ফেনলের মধ্যে জল ডিজলভ হয়ে থাকলো, অর্থাৎ সেখানে ফেনল সলভেন্ট জল সলিউট। বাট বোথ অফ দেম উড এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, কিন্তু দুটো দ্রবণই কি হবে, পরস্পরের সাথে পৃথকভাবে অবস্থান করবে। দ্যাট ইজ দ্য টু সলিউশনস উড নট মিক্স আপ উইথ ইচ আদার, এরা পরস্পরের সাথে কিন্তু মিশে যাবে না। অ্যান্ড দে উইল ক্লিয়ারলি বি সেপারেটেড বাই এ ফেজ বাউন্ডারি, এখানে একটা ly অ্যাড করবে, ক্লিয়ারলি বি সেপারেটেড বাই আ ফেজ বাউন্ডারি। ওকে, এবার আমি চলে যাচ্ছি সেই জায়গাটাতে কি করে দুটো সলিবিলিটি কার্ভকে জোড়া লাগিয়ে আমরা ফেজ ডায়াগ্রামটা তৈরি করবো। তো কি বললাম, ডান দিকে যে এইখানে দেখো এটা হচ্ছে সলিবিলিটি কার্ভ অফ ফেনল ইন ওয়াটার, আর এটা কি সলিবিলিটি কার্ভ অফ ওয়াটার ইন ফেনল। এবার মজার ব্যাপার হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে যখন যাচ্ছি ফেনলের কনসেন্ট্রেশন বাড়ছে, আর এইখানে কি হচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে যখন যাচ্ছি তখন ওয়াটারের কনসেন্ট্রেশন বাড়ছে। এবার যদি ঘটনাটাকে আমরা একটু উল্টো করে দেখি, ডান দিক থেকে বাঁ দিকে যাই, তাহলে কি হবে, ওয়াটারের কনসেন্ট্রেশন কমবে, তার মানে এই যে ফেনলের কনসেন্ট্রেশন বাড়বে। অর্থাৎ এই গ্রাফটাতে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ফেনলের কনসেন্ট্রেশন বাড়ে, আর এই গ্রাফটাতে ডান দিক থেকে বাঁ দিকে গেলে ফেনলের কনসেন্ট্রেশন বাড়ে। তাহলে এই দুটো বাড়াকে একই ধাঁচে যদি ফেলে দিতে চাই, আমরা একই ছাঁচে যদি ফেলে দিতে চাই, তাহলে কি করতে হবে, এই যে বি এই সলিবিলিটি কার্ভটাকে কি করতে হবে না, হরাইজন্টালি ফ্লিপ করতে হবে। ঠিক আছে, ফ্লিপ করে এইটার সাথে সুপার ইম্পোজ করতে হবে। কিভাবে হবে সেটা খেয়াল করো, দেখো অ্যানিমেশনটা দেখো, এই ফ্লিপ করলো, এই এটার সাথে জুড়ে গেল, অর্থাৎ এইবার আমি বাঁ দিক থেকে ডান দিকে গেলে রানিং ফেনলের কনসেন্ট্রেশন ক্রমশ বাড়তেই থাকবে, এবং এইখানটায় এলে ফেনলের কনসেন্ট্রেশন হয়ে যাবে 100 এবং ওয়াটারের কনসেন্ট্রেশন হয়ে যাবে 0। ওকে, সো দ্য ফেজ ডায়াগ্রাম অফ ফেনল ওয়াটার সিস্টেম ইজ দাস অবটেইনড। তাহলে এবার দেখে নেওয়া যাক এই ফেনল ওয়াটার সিস্টেমের ফেজ ডায়াগ্রামটার ডেসক্রিপশনটা কি। ওকে, তো এই হলো ফেনল ওয়াটার সিস্টেমের চেহারা। তোমরা যখন পরীক্ষায় লিখবে তখন এইভাবে ছবিটা দেখাবে, কিন্তু কিভাবে তার অরিজিনেশন হলো, তার অরিজিনেট করলো কিভাবে সেটা কিন্তু আমরা ওই অ্যানিমেশনটার মাধ্যমে দেখালাম। তো অন ফ্লিপিং, ঘটনাটা এখানে বলা হচ্ছে যে অন ফ্লিপিং দ্য সলিবিলিটি কার্ভ অফ ওয়াটার ইন ফেনল followed by superimposition মানে একটা ছবিকে কেটে আরেকটা ছবির সাথে জোড়া লাগিয়ে দেওয়া, superimposition with the solubility curve of phenol in water, eventually the phase diagram of phenol water system is obtained। অর্থাৎ শেষ পর্যন্ত আমরা ফেনল ওয়াটার সিস্টেমের যে ফেজ ডায়াগ্রাম সেটা পেয়ে যাই। So the degree of freedom is to be calculated as follows। এবার তার ডিগ্রি অফ ফ্রিডম গুলো কি করে ক্যালকুলেট করব সেটা আমরা নিশ্চয়ই দেখব। তার আগে এই ছবিটাতে দেখে নাও, এখানে কিন্তু ব্র্যাকেটে ডিগ্রি অফ ফ্রিডম গুলো দেওয়া রয়েছে। তো এই ফেজ ডায়াগ্রামটা এক ঝলক দেখে রাখো, আমি এটার ডেসক্রিপশনটা আগে দিয়ে নিই, তারপর এই ছবিটাকে একবার রিপ্রোডিউস করব, করে এটা সম্বন্ধে ফাইনালি তখন বলবো। ডেসক্রিপশনে প্রথমেই আমরা তার ডিগ্রি অফ ফ্রিডমগুলো কি করে ক্যালকুলেট করব। প্রথমত দেখো, যেহেতু চাপটাকে আমরা ধ্রুবক রাখছি, সিন্স দ্য প্রেসার ইজ কেপ্ট কনস্ট্যান্ট, তাহলে এটা একটা রেস্ট্রিকশন। ওকে, যদি এটা একটা রেস্ট্রিকশন হয় তাহলে ডিগ্রি অফ ফ্রিডম থেকে 1 কমে যাবে। যেহেতু এটা একটা রেস্ট্রিকশন, এটা একটা তোমার গিয়ে এমন একটা প্যারামিটার যেটা অলরেডি ডেসক্রাইব করা আছে, অর্থাৎ ভ্যারিয়েবল প্যারামিটার নয়, এটা একটা কনস্ট্যান্ট প্যারামিটার, ইটস নট এ ভ্যারিয়েবল প্যারামিটার। সো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল প্যারামিটার হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, কিন্তু এখানে একটা তোমার গিয়ে কনস্ট্যান্ট
প্যারামিটার রয়েছে যেটা প্রেশার ইজ কনস্ট্যান্ট। সুতরাং প্রেশারটা আমাকে বারবার বলতে হবে না, সুতরাং ওই জায়গাটা আমি অফ করে দিচ্ছি। সুতরাং ডিগ্রি অফ ফ্রিডম 1 কমে যাবে। তাহলে কি দাঁড়ালো? C+1 - P হয়ে যাবে। C+2 - Pটা হয়ে গেল C+1 - P। এখন কটা কম্পোনেন্ট আছে? কম্পোনেন্ট অবশ্যই দুটো আছে, একটা ফেনল এবং একটা ওয়াটার। সো দ্য ভ্যালু অফ C is 2. So if you put this value in this equation C+1 - P, then it will be 2 + 1 - P. So it is 2 + 1 - P. So finally the form you have F equal to 3 - P. This equation is applicable only for the phenol water system. So এক একটা সিস্টেমের জন্য আমরা এক এক রকম তোমার কি ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেশন করার ইকুয়েশন নিজের মতো করে তৈরি করে নিতে পারি, সেটা সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে। Now the description of the phase diagram and the degrees of freedom of different locations are as follows. কি করে ডিগ্রি অফ ফ্রিডম গুলো ক্যালকুলেট করছি দেখো। The zone above the AOB curve, অর্থাৎ সেই যে প্যারাবোলার মতো কার্ভটা AOB, তার বাঁ দিকটা ছিল A, মাঝখানটা ছিল O এবং ডান দিকটা ছিল B, তার উপরের যে জোনটা সেটা হচ্ছে হোমোজিনিয়াস আনস্যাচুরেটেড সলিউশন কম্প্রাইজিং ফেনল অ্যান্ড ওয়াটার। অর্থাৎ সেটা জল এবং ফেনলের এমন একটা দ্রবণ যেখানে এক্সেস জল যোগ করলেও সেটা নেবে, আবার এক্সেস ফেনল যোগ করলেও সেটা নেবে। অর্থাৎ সেটা আনস্যাচুরেটেড সলিউশন এবং হোমোজিনিয়াস, অর্থাৎ ইট ইজ আ ট্রু সলিউশন হিয়ার। তাহলে ফেজ কটা? একটাই ফেজ থাকবে, ইদার দ্য ফেনলিক ফেজ অর দ্য অ্যাকুয়াস ফেজ। তুমি যেভাবে এটাকে এবার বর্ণনা করো, ওকে। তো খুব ভালো হয় যদি ওয়াটারের পরিমাণ বেশি থাকে, ইফ ওয়াটার ইজ প্লেইং দ্য রোল অফ এ সলভেন্ট, ইফ ইট ইজ মোর দ্যান 50%, then you can say describe it as an aqueous solution, or if phenol is more than 50%, then you can describe it as a phenolic solution. But the phase is indistinguishable with each other, so the number of phase is 1. So you put this value in that equation F equal to 3 - P. So 3 - 1. Instead of P you are putting the value 1, you are getting 2. So it's a bivariant zone. অর্থাৎ এখানে আমার সবকিছুরই প্রয়োজন হবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এবার দ্য জোন বিলো দ্য AOB কার্ভ, এবার এই কার্ভটার ঠিক তলায় কি হচ্ছে? আমি বলেছিলাম কনজুগেট সলিউশন হচ্ছে। সো এটা হেটেরোজিনিয়াস হবে, যেহেতু দুটো দ্রবণ পরস্পরের সাথে মিশ খাচ্ছে না এমন দুটো দ্রবণ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? হেটেরোজিনিয়াস দ্যাট কম্প্রাইজেস কনজুগেট লেয়ার্স অফ 2 ডিফারেন্ট সলিউশনস। এক নম্বর হচ্ছে ফেনল ইন ওয়াটার, 2 নম্বর হচ্ছে ওয়াটার ইন ফেনল। তাহলে দুটো ফেজ হচ্ছে তো, কারণ তারা ক্লিয়ারলি একটা ফেজ বাউন্ডারি দ্বারা সেপারেটেড হয়ে থাকছে। তাহলে দুটো ফেজ, তাহলে এক্ষেত্রে P এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে F equal to 1. Therefore this zone is univariant. নেক্সট হচ্ছে O। এই O পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই O পয়েন্টটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার, এবং খেয়াল করে দেখবে ওইখানে গ্রাফে ওটা 66 ডিগ্রি সেলসিয়াস আছে। তো আমরা এইটার ওপরে আরও একটা ক্লাস নেব যেখানে এই CSTর অ্যাপ্লিকেশন আছে, CST সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে শুধু ফেজ ডায়াগ্রামটা আলোচনা করেই আমি ছেড়ে দেবো। তো এটাকে শর্টে CST বলা হয়। তো এখানে তার কম্পোজিশনটা দেখো, 33% ফেনল আছে। তাহলে জল কত আছে? 67%। বাঁদিক থেকে দেখলে 33% ফেনল ইজ ডিজলভ ইন 67% ওয়াটার। আবার ডান দিক থেকে যদি দেখি তাহলে জিনিসটা কেমন দেখাবে না, 67% ওয়াটার ইজ ডিজলভ ইন 33% ফেনল। তো এইরকমভাবে দুটো জিনিস, দুটো আলাদা আলাদা সলিউশন, কিন্তু তাদের কম্পোজিশনটা সেম, অর্থাৎ কনসেন্ট্রেশনটা এবার কিন্তু সেম হয়ে যাচ্ছে। ফলে দুটো ফেজকে কিন্তু আমরা আলাদা করে আর মার্ক করতে পারছি না। সো সিন্স অ্যাট CST the 2 phases are indistinguishable, তারা কিন্তু ইনডিস্টিংগুইশেবল হয়ে যাচ্ছে, কারণ দুটোরই কনসেন্ট্রেশন একই। যে কথাটা এখানে বলা হচ্ছে যে দ্যাট মিনস দে আর হ্যাভিং সিমিলার কম্পোজিশন অ্যান্ড হেন্স আর ইনডিস্টিংগুইশেবল। তো এই ইনডিস্টিংগুইশেবিলিটির কারণে দেয়ারফোর ইট উইল পোজ অ্যানাদার রেস্ট্রিকশন টু দ্য সিস্টেম। সেখানে এটা আরও একটা এক্সট্রা রেস্ট্রিকশন নিয়ে চলে আসছে। ফলে তুমি দুটো ফেজই দিচ্ছ, কিন্তু তাদের ইনডিস্টিংগুইশেবিলিটির জন্য সেখান থেকে একটা রেস্ট্রিকশন মাইনাস করে দিচ্ছ। সো 3 - 2 থেকে আবার -1 হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট ইট ইজ প্রডিউসিং F equal to 0. That is, at this point the system is non-variant. এটা ট্যাপিং এরর আছে, এটা অ্যাকচুয়ালি তোমরা লিখবে non-variant. This is not univariant, this is non-variant. ওকে, তাহলে কি দাঁড়ালো? আমরা এবার ফেজ ডায়াগ্রামটা আলোচনা করি। এইখানে হোমোজিনিয়াস সলিউশন, এই কার্ভ AOB কার্ভ, হোমোজিনিয়াস সলিউশন, ডিগ্রি অফ ফ্রিডম 2, দুটো করে প্যারামিটার আমার লাগবে, টেম্পারেচার লাগবে, কনসেন্ট্রেশন লাগবে। এই কার্ভের তলায় যে কোনো একটা প্যারামিটার লাগবে, হয় টেম্পারেচার লাগবে নয় কনসেন্ট্রেশন লাগবে। আমার যে টেম্পারেচার বলে দিই, তাহলে বলে দেবো এইটা হচ্ছে
ফেনলের কনসেন্ট্রেশন, আর সোজা এদিকে এলে এটা হচ্ছে ওয়াটারের কনসেন্ট্রেশন। তাহলে কি হলো না, একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রয়োজন হলো, অ্যান্ড দ্যাট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ দ্য টেম্পারেচার। ওকে, এই যে জায়গাটা ও, দিস ইজ দ্য CST অর দ্য ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার, এর করেসপন্ডিং টেম্পারেচার হচ্ছে 66 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অ্যাবভ 66 ডিগ্রি সেলসিয়াস ইট উইল অলওয়েজ বি অ্যান আনস্যাচুরেটেড সলিউশন and always be definitely homogeneous. But below 66 degrees Celsius, it depends at what location the system is existing. So এটা যদি এরকম একটা জায়গায় থাকে তাহলে অবশ্যই কনজুগেট ফর্ম করবে, আর 66 ডিগ্রি তলায় ধরো এরকম একটা জায়গা আছে তাহলে হোমোজিনিয়াস হতেই পারে। তো ডিপেন্ড করছে কার্ভের উপরে আছে না কার্ভের নিচে আছে। তাহলে এই যে কার্ভটা, কার্ভের নিচের জোনটা পুরোটাই হেটেরোজিনিয়াস এবং তার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1, যেটা এখানে দেখানো হচ্ছে। আর এই হচ্ছে CSTO ব্র্যাকেটে CST, তার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 0। ঠিক আছে, এই পয়েন্টটাতে ফিনল 33%, ওয়াটার 67%। এই পয়েন্টটাতে ওয়াটার 100%, ফিনল 0%, আর এটা এই দুটো এক্সট্রিম পয়েন্টের ডান দিকটাতে ওয়াটার 0%, ফিনল 100%. So that's all about the phase diagram of phenol water system. Thank you.